দিনের রাজ্য সফরে এসেছেন অমিত শাহ এবং এই প্রথম 3 দিন তিনি আমাদের এই রাজ্যে থাকবেন। একটিও প্রকাশ্যে সেই অর্থে জনসভা করার এখনো কোনো প্ল্যান নেই। শুধুমাত্র এই নির্বাচনের আগে সাংগঠনিক ব্যাপারে জোর দিতে এবং নীলবাড়ি দখলের রাস্তা দেখানোর জন্যই, কিন্তু ঘুঁটি সাজানোর জন্যই একের পর এক সাংগঠনিক বৈঠক করবেন। এমনকি আরএসএস দপ্তরেও প্রধানদের সঙ্গে তিনি বৈঠক করবেন। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল যাচ্ছেন দিল্লিতে, নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবেন এবং একেবারেই যেহেতু পরিষ্কারভাবে বোঝা গিয়েছে যে তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়া নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, বডি ল্যাঙ্গুয়েজে তাদের নার্ভাসনেসটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকরা ধরে ফেলেছেন। সেই কারণে এর পরবর্তী পদক্ষেপ হিসেবে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের জন্য ডাক দেওয়া হবে কার্যত খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন গত দিনে একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়েছে, যেটা কার্যত তৃণমূল কংগ্রেসের এই বিক্ষোভের আগুনে ঘি ঢালার মতোই কাজ করবে। আর এই পুরো বিষয়টি নিয়ে আজকের পর্বে আপনাদের সামনে আলোচনা করব, সেই ব্যাখ্যাই করব। নমস্কার, আপনাদের সামনে আমি প্রলয় আরো একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছে একেবারে বছরের শেষের দিকে এসে। দেখুন, যেহেতু বছরের কথা বললাম, যে এই বছরের শেষের কয়েকটা দিন, 3টি দিন অমিত শাহ রাজ্যে থাকবেন, একটিও জনসভা করবেন না। অতীতে অমিত শাহ যতবার পশ্চিমবঙ্গে এসেছেন বড় জোর একটি রাত থেকেছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো আবার কখনো সেই দিন এসে সেই দিনে চলে গিয়েছেন। ইন জেনারেল তিনি রাত্রির বেলায় আসেন, পরের দিন সকালে একটি জনসভা করেন এবং তারপরে হয়তো বেরিয়ে যান, কিংবা একটা সাংগঠনিক সভা করেন, তারপরে তিনি অন্য রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে যান। এবারে ব্যতিক্রম, যে নির্বাচনের আগে তিনটি গুরুত্বপূর্ণ দিন পশ্চিমবঙ্গে থাকবেন। এইখানে একটা মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে। আমি আপনাদের সামনে একটা অংশ দেখাচ্ছি অসিত মজুমদার, যেটা গত দিনে কার্যত সকলেই আপনারা অনেকেই দেখে ফেলেছেন, যে এই হুগলির তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদার, যিনি একজন বিতর্কিত তৃণমূলের বিভিন্ন বিতর্কিত নেতৃত্বের মধ্যে তিনি একটা বিতর্কিত চরিত্র, এবং অদ্ভুত ধরনের কথা বলেন। তার মুখের ভঙ্গিমা কিংবা তার কার্যকলাপ প্রত্যেকবারই কিছুটা হাস্যরসের উপাদান সৃষ্টি করে। সেই অসিত মজুমদার গতকাল হুগলির তিনটি বিধানসভার তিনটি কেন্দ্রে, যেখানে এই শুনানি পর্ব চলছে, 32 লক্ষ আনম্যাপড যে সমস্ত নাগরিকরা রয়েছেন, তাদের যে শুনানি নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া জায়গাগুলিতে শুনানি চলছে, সেই জায়গাতে তিনি গিয়ে একেবারে তালা বন্ধ করে দিয়ে আসলেন এবং সেই শুনানি তিনি বন্ধ করে দিলেন। আপনি ভাবুন, যে একটা নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ স্বায়ত্ত শাসন, যারা সংবিধান বলে একটা স্বায়ত্ত শাসন পেয়েছেন, তাদের অধীনস্থ একটি সরকারি কাজ চলছে, সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে একটি কাজ চলছে, তিনি একজন জনপ্রতিনিধি হয়ে সম্পূর্ণ একটি আইনের বিপরীত কাজ করলেন এবং সেখানে বন্ধ করে দিলেন ওই সমস্ত শুনানি পর্ব। তারপরে তিনি উপরওয়ালা কাউকে ফোন করে বলছেন যে আমি এটা বন্ধ করে দিয়েছি, ওরা আমাকে কাগজ লিখিত দিচ্ছিল না বলে আমি বন্ধ করে দিয়েছি। তার বক্তব্যটা আমি এই জায়গায় শোনাবো আপনাদের সামনে, শুনুন। যে বিএলও টুরা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না, সে দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি, পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আমি বিডিওকে বলেছি, এসডিওকে বলেছি, বিএলও টুরা থাকবে, আর বিএলও টুরা থাকতে পারবে না, তুমি লিখিত দাও, আমরা চলে যাব। ঠিক আছে তো? তাহলে বিএলও টুতে তখন ঢুকতে দিচ্ছে না, হিয়ারিং বন্ধ করে রেখেছি। ঠিক আছে, ওকে ওকে। শুনলেন, বুঝতে পারছেন যে কি ভয়াবহ তার কি বলবো, একজন জনপ্রতিনিধি হয়ে নির্বাচন কমিশন একটা সরকারি সংস্থা, সর্বোচ্চ স্বায়ত্তশাসনের একটি সংস্থার মধ্যে অন্যতম একটি সংস্থা, তাদের ঘোষিত কার্যকলাপকে আটকে দিলেন একটি দিনের জন্য। সব থেকে হাস্যকর কি ব্যাপার জানেন,
যে এর বিরুদ্ধে কোনো এফআইআর হলো না। আমাদের এই নির্বাচন কমিশন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপটি নিলেন না। আমি যদিও নির্বাচন কমিশন কিছু পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপটা আসার আগে আমি বলবো যে এই অসিত মজুমদাররা সাহস পেলেন কোথা থেকে, কে অসিত মজুমদারদের এই এত বড় সাহস জোগালেন? কারণ অসিত মজুমদারদের মতো নেতাদের এই এত সাহস নেই, এবং সাহস নেই বলে প্রকাশ্যে তিনি যে ভিডিওটা আপনাদের সামনে দেখালাম, দেখবেন যে তিনি প্রকাশ্যে কাউকে ভিডিওটি করার অনুমতি দিয়েছেন বলেই তো এই ভিডিওটি বাইরে এসেছে। অর্থাৎ যাতে তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে তার ওপর শাস্তির কোপ নামিয়ে আনতে না পারে, মানে নির্বাচন কমিশন শুধুমাত্রই তাকে শাস্তি দিতে না পারে, সেই কারণে তিনি কলটি পর্যন্ত রেকর্ড করে রেখেছেন যে তিনি ঊর্ধ্বতন মানে তৃণমূল কংগ্রেসের কাউকে, হয়তো আইপ্যাক কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিনিধিদের আমি বলতে পারবো না, তাদেরকে জানাচ্ছেন এবং সেটি ভিডিও কলটি রেকর্ড পর্যন্ত করে রাখছেন, যাতে তার বিরুদ্ধে ইলেকশন কমিশন যদি কোনো শাস্তির খাড়া নামান, তাহলে তিনি এই ভিডিওটা দেখিয়ে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কমপ্লেন করবেন যে আমি তো বলেইছিলাম আগে যে আমি তো নির্দেশ মতোই কাজ করেছি। তিনি কার নির্দেশ মতো এই কাজটি করলেন জানেন? তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই কি কাজটা করলেন। কারণ এই রবিবার আপনারা দেখতে পাচ্ছেন যে একটা খবর, এসআইআর শুনানিতে থাকতেই হবে দলের বিএলওদের, অনুমতি না দিলে আইনি লড়াই, কমিশনের সঙ্গে সংঘাতের ইঙ্গিত অভিষেকের। এই গত রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 লক্ষ বিএলএ 2 এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেতৃত্বদের নিয়ে একটা বৈঠক করেন। সেই বৈঠকে তিনি বলেন যে নির্বাচন কমিশন যাই বলুক না কেন, বিএলএদের ওই শুনানি কেন্দ্রে থাকতে দিতেই হবে, আর যদি না দেয় তাহলে তার বাইরেই একটা কোনো ক্যাম্প করে সেখানে থাকতে হবে। এবার এটা হচ্ছে মানে হয়তো সাংগঠনিক ভাবে বলেছেন, এবার কাউকে অন্য কোনো বক্তব্য বলেছেন কিনা জানি না। এই বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে অসিত মজুমদারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্কোর কার্ডে বেশি নাম্বার পেতে চাওয়া কিছু অতি উৎসাহী তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, তারা দেখেছেন আসানসোল কিংবা হুগলি বিভিন্ন জায়গাতে এই ঘটনা ঘটেছে, তারা গিয়ে ক্যাম্পগুলোকে লক করে দিয়েছে, একেবারে বন্ধ করে দিয়েছে। এবং এই বন্ধের পর নির্বাচন কমিশন যে কোনো পদক্ষেপ নেয়নি তা নয়, তারা পদক্ষেপ নিয়েছে বটে, কিন্তু আপনারাই বিচার করবেন সেই পদক্ষেপটি যথাযথ কিনা। নির্বাচন কমিশন বলেছে যে শুনানিতে ঢুকতে দেওয়া হবে না বিএলএদের, তৃণমূলের দাবি উড়িয়েই দিল কমিশন। হুগলির ঘটনায় বার্তা সব জেলা শাসককে, অর্থাৎ হুগলির এই ঘটনাতে প্রত্যেকটি জেলা শাসকের কাছে নির্দেশ পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তারা পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে কোনো রকম ভাবে বিএলএদের ঢুকতে দেওয়া হবে না শুনানি পর্বে, এবং এটাই হওয়া উচিত। তার কারণ বিএলএদের ঢুকতে দিলেই তৃণমূল কংগ্রেসের একজন মানে প্রতিনিধি কি ধরনের গুন্ডামি করে সেটা আমরা জানি, এবং সেটা নির্বাচন কমিশনে তাদের এখতিয়ার, তাদের নিশ্চিতভাবে তাদের প্রণীত যে সংবিধান রয়েছে, মানে নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে যে সমস্ত আইন এবং শৃঙ্খলা রয়েছে তার মধ্যে তাদের এটা ঘোষিত একটি স্ট্যান্ড, ঠিক আছে? তো এইটি তারা আরো একবার মনে করিয়ে দিয়েছে কাদের, জেলা শাসকদের, ডিএমদের কাছে নির্দেশ চলে গিয়েছে যে এই ধরনের যেন কোনো ঘটনা না ঘটে এবং এদেরকে কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না, সে কথা পরিষ্কার ভাবে জেলায় প্রত্যেকটি জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে জেলা শাসকদের ব্যবস্থা নিতে হবে বলে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। এই পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু আপনারা আমাকে একটা কথা বলুন যে এই নির্বাচন কমিশন তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে ভয় পেয়ে গিয়েছে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? তা যদি না হয়, একদিনের শুনানি বন্ধ যারা করে দিল সেই তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন জেলা শাসককে নির্দেশ দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু নির্বাচন কমিশন তো স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাদের রয়েছে, সংবিধান আমাদের দিয়েছে। কেন তিনি এফআইআর লঞ্চ করলেন না ওই ব্যক্তির বিরুদ্ধে যিনি সরকারি কাজে বাধা দানের সৃষ্টি করেছেন? আপনি পুলিশের মানে ছেড়ে দিন, নির্বাচন কমিশন তো অনেক ওপরে, আপনি পুলিশের কোনো কাজে বাধা দান করতে পারেন? যদি করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয় না? তাহলে এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের মানে কাজে বাধা দান কে করছে? একটা জনপ্রতিনিধি, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথের মতো যদি ব্যবহার বসে থাকে, তাহলে আমাদের মনের মধ্যে পশ্চিমবঙ্গবাসী সিঁদুরে মেঘ দেখলে যেমন ভয় পাই, ঠিক সেই রকমই আমাদের মনের মধ্যেও সংশয় রয়েছে যে আগামী দিনে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে হুমকি টুমকি দিচ্ছেন যে ঘিরে ধরবেন, এই করবেন, তাতে আত্মসমর্পণ করবে না তো নির্বাচন কমিশন? কি বলেছেন বিরোধী দলনেতা ঠিক এই জায়গাতে আমি আপনাদের সামনে শোনাবো, একবার শুনুন। যাবো আমি বলছি শুভেন্দুদা, চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলছেন শুনানিতে
বিএলএ 2 দের থাকতে দিতে হবে, থাকতে দেওয়া হয়নি বলে তালা বন্ধ করে দিয়েছে ক্যাম্পে। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোনো ঔষধে এরা কাজ করবে না। শুনলেন, শুভেন্দু অধিকারীও মনে করেন যে তাদের বিরুদ্ধে এফআইআর করা উচিত ছিল। দেখুন, এই নির্বাচন কমিশন প্রথম দিকে ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন। প্রথমেই যখন একটা সংঘাতের সৃষ্টি হয়েছিল যে বেশ কিছু এইআরও এবং বেশ কিছু ওই সম্ভবত বিএলওরা বা বিএলএরা তারা মানে নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ করছে না এবং সেগুলো কিছু ক্রেডেনশিয়াল নাকি অন্য কাউকে দিয়ে দিয়েছিলেন, পাসওয়ার্ড তাদের হয়ে অন্য কেউ নাকি আইপ্যাকের লোকজন ডেটা ঢোকানোর পারমিশন পেয়ে গেছিল। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন অনেকগুলো চিঠি দিয়েছিল, শোকজ করেছিল, আলটিমেটলি কারুর বিরুদ্ধে এফআইআর করেনি। বিহারে এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে বিএলওদের ওপর কড়া অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন, বিএলএদের ওপরও কিছু কিছু অ্যাকশন নেওয়া হয়েছে এবং সেই জায়গায় এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মধ্যে এই এত কিছু ঘটে যাবার পরেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনারা খেয়াল করে দেখবেন হয়তো বা মনে করছেন যে পশ্চিমবঙ্গেই যেন একমাত্র এসআইআর চলছে, অন্য কোনো রাজ্যে এসআইআর চলছে না। একসঙ্গে কিন্তু 5-6টি রাজ্যে এসআইআর চলছে, সম্ভবত আরো বেশি রাজ্যে। কোন জায়গা থেকে কোন রকমের উচ্ছৃঙ্খলার ঘটনা আপনি শুনতে পাবেন না। পশ্চিমবঙ্গে ক্রমাগত প্রত্যেকটি দিন এই উচ্ছৃঙ্খলার ঘটনা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু এতৎসত্ত্বেও এখনো পর্যন্ত আমাদের জ্ঞানত আইনি প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। আর এটাই আমাদের মনের মধ্যে প্রশ্ন সৃষ্টি করে, হয় তাহলে কি নির্বাচন কমিশন কোথাও গিয়ে ভেতরে ভেতরে আত্মসমর্পণ করে নিয়েছে, আর যদি তা না হয় তাহলে কি মানে এরা আলটিমেটলি ওই সাধারণ মানুষের কাছে একটু হিরো সাজার চেষ্টা করছে। অন্যান্য রাজ্যে এরা খুব ভালোভাবে কাজটা করতে পারবে, কিন্তু পশ্চিমবঙ্গে আলটিমেটলি কোনো উপরওয়ালার নির্দেশে তা শেষ পর্যন্ত তারা তীরে এসেও তড়িটা মানে ডুবিয়েই ফেলবেন। এই মনের মধ্যে প্রশ্ন ওঠাটা, যাদের মনের মধ্যে প্রশ্ন উঠছে তারা কিন্তু ভুল কিছু করছেন না। তার কারণ বিগত দীর্ঘদিন ধরে আমাদের এই অভিজ্ঞতা যে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করলে নাকি পশ্চিমবঙ্গে দুর্দান্ত ভোট হবে। এবারে লোকসভা তার জলজ্যান্ত উদাহরণ। কাশ্মীরের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী এই পশ্চিমবঙ্গে মোতায়েন করা হয়েছিল। এই নির্বাচন কমিশন, এই ইলেকশন কমিশন কিন্তু এই নির্বাচনের দায়িত্বে ছিল 2024-এর। অথচ কিভাবে রিগিং হয়েছে আমরা একেবারে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে অন্যান্য তৃণমূল ছাড়া অন্যান্য পার্টির নাম সেলোটেপ দিয়ে একেবারে আটকে দেওয়া হয়েছে এবং এই ধরনের প্রচুর তথ্য আমাদের কাছে আসলেও এবং সেগুলোকে রিপোলিং এর জন্য নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন জনপ্রতিনিধিরা, অপোজিশনরা তারা আবেদন জানালেও সেগুলো কর্ণপাত পর্যন্ত করেনি নির্বাচন কমিশন। তাই নির্বাচন কমিশনকে সাধু ভাবার কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে বলছে যে বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছে, কিন্তু আমাদের উল্টো সংশয় হয়। আমাদের সংশয়টা আদতে বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছে নাকি তৃণমূলের কাছে কোথাও গিয়ে এরা টাকার কাছে বা কোনো কিছুর কাছে, আমরা বলতে পারবো না, কোনোর কাছে কিছু বিক্রি হয়ে গিয়েছে কিনা সেই প্রশ্ন বা সেই সংশয় আমাদের মনের মধ্যে বারবার ওঠে। তা না হলে এই এত বড় গুরুত্বপূর্ণ একটি শুনানি পর্বে একজন জনপ্রতিনিধি এসে গেটে তালা মেরে দিচ্ছেন কিংবা শুনানি প্রক্রিয়া বন্ধ করে দিচ্ছেন, তারপরেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর পশ্চিমবঙ্গের মানুষকে বিশ্বাস করতে হবে যে নির্বাচন কমিশন স্বচ্ছভাবে কাজ করছে, আমাদের বিশ্বাস করার কোনো কারণ নেই। আমি আপনাদের সামনে আগেও বলেছি, আবারও বলছি, আমরা ওয়েট করব। আমরা শেষ পর্যন্ত নির্বাচন কমিশন, দেখুন দাবার চালে তো সঙ্গে সঙ্গেই যে পাল্টা মার দিতে হয় এমনটা নয়, মারটা অনেক সময় 2-3 দিন পর বা 10 দিন পরেও হয়। তো সেই কারণে হট করে আজকে হয়েছে বলে কালকেই কোনো সিদ্ধান্ত নিতে হবে এমনটা নাও হতে পারে। আমরা অপেক্ষা করব, আমরা সময় দেব, কিন্তু ওই নির্বাচন তৃণমূল কংগ্রেসের হাতে যদি গণতন্ত্রকে খুন করার অধিকার নির্বাচন কমিশন তুলে দেয়, তাহলে আমাদের কাছে অধিকার থাকবে এবারের নির্বাচন প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করব কিনা, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেব কিনা, সেটাও আমাদের কাছে মানে ডিপেন্ড করবে যে নির্বাচন কমিশন কতটা স্বচ্ছভাবে এই কাজটা করতে পারলো এবং আমরা কতটা কনফিডেন্স পেলাম যে এই সমস্ত বাংলাদেশি বা মৃত ভোটার বা ভুয়ো ভোটারদের মাধ্যমে আমাদের যাদেরকে সমান গুরুত্ব দেওয়া হয়, আমাদের ভোটের সঙ্গে যাদের একটি ভোটের সমান গুরুত্ব দেওয়া হয়, তখন আমরাও সিদ্ধান্ত নেব এই নির্বাচন প্রক্রিয়া, এই অস্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া যেটা আমাদের সামনে মুরগির মতো তুলে দেওয়ার চেষ্টা করছে, আমাদেরকে মুরগি বানিয়ে, সে মুরগি আমরা না হয়ে আমরাও কিন্তু
এই নির্বাচন কমিশনে যদি আমরা মনে করি যে নির্বাচন কমিশন পিঠে সিট দ্বারা রেখে সঠিক কাজটা করতে পারলো না, তাহলে আমাদের হাতেও সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে যে আমরা ভোট কেন্দ্রে গিয়ে সেদিন ভোট দিতে যাব কিনা। তার জন্য সময়ের জন্য অপেক্ষা করতে হবে, আর আপনাদের সহমত লাগবে, আপনাদের সমর্থন লাগবে, আপনাদের মতামত লাগবে, এবং এই মতামতের ভিত্তিতেই আমরা আগামী দিনে আমাদের ব্যক্তিগত অ্যানালিসিস অনুযায়ী ডেটা এবং তথ্য তুলে দেব। তারপরে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নেব যে পরবর্তীকালে পশ্চিমবঙ্গে আমরা ঠিক কোন দিকে, এরা যদি আমাদের উল্টো দিকে খেলার চেষ্টা করে তাহলে আমাদের এর পরবর্তীকালে কি পদক্ষেপ হওয়া উচিত সেই সিদ্ধান্ত কিন্তু আমরা নেব, কোনো রাজনৈতিক দল নয়, কোনো ইলেকশন কমিশন নয়। আপনাদের মতামত লিখে জানাবেন। সংবিধানের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে, কিন্তু যদি আমাদের কেউ ঠকানোর চেষ্টা করে তাহলে নিজেদেরকে না ঠকানোর অধিকারও সংবিধান আমাদের দিয়েছে আইনত। এখনকার মতো এখানে শেষ করলাম। সমর্থন করলে কমেন্ট এবং লাইক করে জানাবেন আমাকে।